ক্ষমতা কিভাবে কাজ করে আর তাকেই বা নিয়ন্ত্রণে রাখা হয় কিভাবে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই দুটো জিনিসের গভীরে যাওয়ার চেষ্টা করি। মানে শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তিগুলোর ভেতরের কাঠামোটা বোঝার চেষ্টা করব। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? ক্ষমতা কি অর্পিত হয়, মানে সম্মতির উপর ভিত্তি করে তৈরি হয়, নাকি এটা স্রেফ ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা আদেশ? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার সুরটা ঠিক করে দেবে। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। ক্ষমতার উৎসটা ঠিক কোথায়? আইন আর সংবিধান কি বলছে এই নির্বাহী কর্তৃত্ব নিয়ে? যে কোনো কিছু নিয়ে কথা বলার আগে মূল ব্যাপারটা তো পরিষ্কার থাকা দরকার, তাই না? এই যে আমরা বলছি নির্বাহী ক্ষমতা, এটা আসলে কি? সোজা কথায় এটা হলো সরকারের সেই শক্তি যা দিয়ে আইন প্রয়োগ করা হয় আর দেশের সব কাজকর্ম চালানো হয়। মানে ধরুন, রাস্তা বানানো থেকে শুরু করে আন্তর্জাতিক চুক্তি সবকিছুই এর মধ্যে পড়ে। এই ক্ষমতার কিন্তু বেশ কিছু সুনির্দিষ্ট আইনি ভিত্তি আছে। যেমন ধরুন সংবিধানের ১৫২ নম্বর অনুচ্ছেদ। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ঠিক করে দেয় বিভিন্ন সরকারি পদের সংজ্ঞা আর তাদের কাজ কি হবে। আবার দেখুন, রাষ্ট্রপতির আদেশ বা বিভিন্ন সরকারি নির্দেশনা, এগুলোই হলো সেই মাধ্যম যা দিয়ে এই ক্ষমতাকে বাস্তবে কাজে লাগানো হয়। বেশ, তো কাগজে কলমে যে ক্ষমতার কথা বলা হলো, সেটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য কি কি কৌশল বা মতবাদ ব্যবহার করা হয়? এবার চলুন সেই দিকে একটু নজর দেওয়া যাক। দেখুন, ক্ষমতা প্রয়োগের জন্য সরকারের হাতে কিছু নির্দিষ্ট সরঞ্জাম বা ইনস্ট্রুমেন্ট থাকে। ব্যাপারটা অনেকটা এরকম যে একজন মিস্ত্রির যেমন তার টুলবক্স থাকে, সরকারেরও সেরকম কিছু টুলস আছে যেগুলো ব্যবহার করে তারা বিভিন্ন নীতিকে বাস্তবে রূপ দেয়। আর এই সরঞ্জামগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে শক্তিশালী একটা হলো প্লেজার ডক্ট্রিন। এর মানেটা কি? সহজ ভাষায়, সরকারি কর্মকর্তারা তাদের পদে থাকেন সর্বোচ্চ কর্তৃপক্ষের সন্তুষ্টির ওপর। অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে কোনো কারণ দেখানো ছাড়াই তাদের সরিয়ে দিতে পারে। চিন্তা করে দেখুন, এটা ক্ষমতা প্রয়োগের একটা চরম পর্যায়। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, মানে এই নির্বাহী নির্দেশনা আর প্লেজার ডক্ট্রিনের মতো বিষয়গুলো, এগুলো দেখে তো মনে হতেই পারে যে এই ক্ষমতা একদম নিরঙ্কুশ, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ক্ষমতা কি আসলেই অনিয়ন্ত্রিত? এর বিপরীতে কি কোনো ভারসাম্য রাখার ব্যবস্থা নেই? চলুন এবার ক্ষমতার মুদ্রার অপর পিঠটা দেখা যাক। আর ঠিক এখানেই চলে আসে জবাবদিহিতার ধারণাটা। আমরা এতক্ষণ যে একমুখী ক্ষমতার কথা বলছিলাম, এটা হলো তার ঠিক উল্টো দিকের ব্যবস্থা, একটা কাউন্টার ব্যালেন্স। ক্ষমতার এই স্রোতের বিপরীতে যে জিনিসটা দাঁড়িয়ে আছে তার নাম হলো সুপিরিয়র রেসপন্সিবিলিটি ক্লজ। এই নীতিটা খুব মজার। এটা বলছে যে শুধু যে কর্মচারী কাজটা করছে সেই দায়ী নয়, তার কাজের জন্য তার ওপরের বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়ী থাকবে। মানে জবাবদিহিতাটা এখন আর শুধু নিচের দিকে নয়, ওপরের দিকেও যাচ্ছে। আর এটা কিন্তু শুধু একটা কথার কথা বা নিছক তত্ত্ব নয়। বাস্তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের মতো প্রতিষ্ঠানগুলো কিন্তু এই নীতিটাই প্রয়োগ করে। মানে একটা আইনি ধারণাকে এখানে সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা তো এতক্ষণ ক্ষমতার আনুষ্ঠানিক দিকটা নিয়ে কথা বললাম, মানে আইনি কাঠামো, তার জবাবদিহিতার ব্যবস্থা ইত্যাদি। কিন্তু ক্ষমতার খেলাটা কি শুধু এই নিয়মকানুনের মধ্যেই চলে? এবার চলুন ক্ষমতার একটা অদৃশ্য স্তর নিয়ে কথা বলা যাক। আর এখানেই চলে আসে ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের ধারণা। এটা বলতে এমন একটা প্রভাবশালী গোষ্ঠীকে বোঝানো হয় যারা কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্ষমতার অংশ না হয়েও পর্দার আড়াল থেকে নীতিগুলোকে প্রভাবিত করতে পারে। এখন প্রশ্নটা হলো, এই অদৃশ্য শক্তিকে যদি আনুষ্ঠানিক জবাবদিহিতার কাঠামোর বাইরে রাখা হয়, তাহলে ক্ষমতার ভারসাম্যটা থাকবে কিভাবে? তাহলে পুরো ছবিটা কি দাঁড়াচ্ছে? দেখুন, একদিকে আছে ক্ষমতা প্রয়োগের দারুণ সব হাতিয়ার, নির্বাহী নির্দেশনা, প্লেজার ডক্ট্রিন, এমনকি পর্দার আড়ালে সেই প্রভাব। আর অন্যদিকে তার লাগাম টেনে ধরার জন্য আছে ঊর্ধ্বতন কর্মকর্তার দায়বদ্ধতা আর একটা পরিষ্কার আইনি কাঠামো। এই যে একটা টানাপোড়েন, এটাই কিন্তু যে কোনো শাসন ব্যবস্থার আসল চালিকা শক্তি।
তাহলে আমাদের শেষ প্রশ্নটা হলো, যখন ক্ষমতা শুধু আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, যখন তা ছড়িয়ে পড়ে, তখন চূড়ান্ত দায়টা আসলে কার? এই প্রশ্নটাই কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা আর জবাবদিহিতার মধ্যে যে একটা চিরন্তন দ্বন্দ্ব চলছে, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।